হাসিনা কি করেছেন, কিন্তু আইসিটিতে তাজুল ইসলাম কি বলছেন, দুটো কি এক? সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না? রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। আর ডক্টর ইউনূস কি করেছেন, আর তাকে নিয়ে কি হচ্ছে? আসলে বাংলাদেশিদের, যারা বাংলাদেশের বাসিন্দা, তাদের সঙ্গে প্রতারণা কে করছে? উপদেষ্টা মণ্ডলেরই বেশ কয়েকজন সদস্য মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেই। তারা কারা? বিএনপি কয়েকজনকে চিহ্নিত করেছে নিজেদের মতন করে। এরাই কি তারা? গৃহযুদ্ধ তো অলরেডি শুরু হয়ে গেছে, গৃহযুদ্ধ সেখানে চলছে এই মুহূর্তে বর্তমান। আর এখন কি করছে? হাসিনাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার জন্য, এসকেলেট করার জন্য তাকে ফাঁসির সাজা দেওয়া হবে, এমনটাই মতলব করা হচ্ছে। কারা করছে এই ঋণ খেলাপ? তাদেরকে খুঁজে বার করুন। কেন দেশ ছাড়ছে ব্যবসায়ীরা, আর আপনি হাসিনার বিচার করছেন? আপনার বিচার কে করবে? আর এখন কিভাবে হাসিনাকে দুনিয়া থেকে সরানো যায় সেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র এখনো বিদ্যমান। শেখ হাসিনার নাকি মস্ত বড় সাজা হবে, ফাঁসি হবে বাংলাদেশে ফিরলে। এমনটাই তো চাইছেন, সর্বোচ্চ সাজা চাইছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু তিনি কি জানেন, তার কাছে কি এই তথ্য আছে যে ডক্টর ইউনূসের এই গত 14-15 মাসে কত অপরাধ সংঘটিত হয়েছে তার আমলে? হাসিনার আমলে কি হয়েছে? কি জুলাই বিপ্লব, আর সেখানে কাদের মদত ছিল? আইআরআই কোথাকার? সবই তো আমাদের কাছে এখন খোলসা, সবই তো জানা আছে। তবুও আইসিটিকে ব্যবহার করে হাসিনাকে ফাঁসির সাজা দিতে হবে, এটাই তাদের মূল মোটো। আর ডক্টর ইউনূস আমলে কি হয়েছে সেই তথ্য কে তুলে ধরবে? আইসিসিতে যাচ্ছেন না কেন তাজুল ইসলাম? ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, সেখানেও তো তদন্ত চলছে। সেখানেও তো তদন্তে সহযোগিতার জন্য 6টি মানবাধিকার কমিশন বা সংস্থা তারা একটা চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর তারপরেও কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আজকের আমাদের বিষয় যে হাসিনা না ইউনূস, কে বেশি অত্যাচারী? আপনাদের কাছে স্পষ্ট করে দেব, একদম লাস্ট স্লাইডে গিয়ে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে কে বেশি অত্যাচারী। আপনারা ভাবছেন আমি ইউনূসকে বড় অত্যাচারী বানাবো? আগে না, আমি কেউ নই, আর তিনিও অত্যাচারী নন, এমনটা আপনারা জানেন। তাহলে এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তরই খুঁজব আজকের এই এপিসোডে। চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। শুরুতেই আপনাদের দেখাই সেই তাজুল ইসলাম। এর পরিচয় এর আগের একটি এপিসোডে আপনাদের দিয়েছি। সিরাজগঞ্জ, মনে আছে তো? এখন ব্যারিস্টার হয়েছে, আসলে জামাতের একটা বড়সড় জঙ্গি। কি লিখছে প্রথম আলো? বলছে শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার, গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। কে বলেছেন? চিফ প্রসিকিউটর এই তাজুল ইসলাম। কি বলেছেন তিনি? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাজুল ইসলাম এ কথাগুলো বলেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলায় আজ যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ সময় তাজুল ইসলাম এ কথা বলেন। তাজুল ইসলাম বলেছেন রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা একটা সিভিল ওয়ার, গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না? আরো ভালো করে শুনুন সেই ভিডিওটি, যেখানে কোর্ট রুমে দাঁড়িয়ে তাজুল ইসলাম বলছেন যারা এখানে আসামি হয়েছেন, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তাদের মধ্যে কোনো রিমোর্স নেই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে, তিনিও জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন, এবং সর্বশেষে
তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন। তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। শুনলেন? এবার আপনাদের বলছি, আসলে বাংলাদেশিদের, যারা বাংলাদেশের বাসিন্দা, তাদের সঙ্গে প্রতারণা কে করছে সেটা আপনাদের কাছে পরিষ্কার করছি। চলুন এটা দেখুন। উনি বলছেন যে শেখ হাসিনা নাকি একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে, তাই তো? এটাই তার বক্তব্য, এটাই তার বক্তব্য। কিন্তু গৃহযুদ্ধ তো অলরেডি লেগে গেছে, সেখানে হাসিনা নেইও, হাসিনার কোনো মদতই নেই, অথচ গৃহযুদ্ধ চলছে। কোথায়? দেখুন, বিবিসি বাংলা করেছে, বিএনপি জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা। এখন যে বিএনপি জামায়াতের মদতে এই উপদেষ্টা মণ্ডলী তৈরি হয়েছিল, যে উপদেষ্টার প্রধান এই মোহাম্মদ ইউনুস ছিলেন, আর সেই মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এই যে ক্যাপশনে লেখা আছে, বিএনপি নেতারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন গত মঙ্গলবার। কেন বৈঠক করেন? কি কারণ তাদের? দেখুন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দলগুলি। নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারছে না, নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারছে না। কেন বলছি দেখুন, বিএনপি সেই বিতর্কিত তালিকায় 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, বিবিসি বাংলা লিখছে। আর তিনি প্রশাসনের রদবদলের ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি। এই বিশেষ দলটি কে আমি প্রশ্ন করতে চাই। বিএনপির যে এখন এই মুহূর্তে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি তো সর্বেসর্বা এই মুহূর্তে। তারেক রহমান আসছেন, তিনি জানিয়েছেন নভেম্বরেই তারেক রহমান দেশে ফিরছেন, তিনি হয়তো নির্বাচনে অংশগ্রহণও করবেন। কিন্তু তার আগেই এই উপদেষ্টা মণ্ডলীদের সরানোর কি দরকার? মানে সরানোর প্রস্তাব দেওয়ারই বা কি দরকার? প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি খোদা বখশ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরই মিস্টার চৌধুরীর অবস্থান। বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদা বখশ চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন। এই একটি দল কারা? আরও একবার এই কোশ্চেনটা আমি করছি, এই একটি দল কে? কোন দল? কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই অভিযোগও বিএনপি জানিয়েছে। কে? এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার দিকে আঙুল তুলেছে বিএনপি। ব্যাস, বিএনপি এই একটা বৈঠক করেছে, গিয়ে অভিযোগ জানিয়ে এসছে 4-5 জন উপদেষ্টার নামে। বলছে এরা নাকি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে। ভালো করে শুনবেন, কিছুদিন আগেই আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে উপদেষ্টা মণ্ডলেরই বেশ কয়েকজন সদস্য মোহাম্মদ ইউনুসের সঙ্গে নেই। তারা কারা? বিএনপি কয়েকজনকে চিহ্নিত করেছে নিজেদের মতন করে। এরাই কি তারা? এখন আমি বলবো না আপনাদের, এখন আমি বলবো না। কিন্তু বিএনপি এই অভিযোগ করার পর দেখুন কত তাড়াতাড়ি স্টেপ নিয়েছে। দেখুন, ইন্ডিয়া টুডে খবর করেছে, ইউনুস গভর্নমেন্ট ব্লিঙ্কস asks to student advisors to resign after বিএনপি জামাত হিট। যখন জামাত আর বিএনপি গিয়ে অভিযোগ করছে মোহাম্মদ ডক্টর ইউনুসকে, তারপরেই তিনি স্টেপ নিয়ে নিচ্ছেন। কিভাবে স্টেপ নিয়েছেন দেখুন, কনকার্ড ইউনুস গভর্নমেন্ট asks to student leaders to resign। তারা কারা? একজন হচ্ছেন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার মাহফুজ আলম, আরেকজন লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যে সজীব ভুঁইয়া কিছুদিন আগে ক্রীড়া উপদেষ্টা ছিলেন, আপনি বলেছিলাম আপনাদের মনে আছে, কয়েকটি এপিসোড আগে চলে যান, প্লে লিস্টে চলে যান, রণক্ষেত্রের প্লে লিস্টে, সেখানে গিয়ে আগের একটি এপিসোডে চলে যান, দেখতে পাবেন যে আমি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অ্যাকচুয়ালি ভুঁয়া, তাকে নিয়ে বিস্তারিত আপনাদের বলেছি। তার কি পরিচয়, তিনি কোথা থেকে উঠে এলেন, তার বয়স কত, তিনি কেন শত্রুতা করতে চাচ্ছেন ভারতের সঙ্গে, পরিষ্কার করেছি। আর আজ কি হচ্ছে? এত কিছু করেও, এত কিছু তেল দিয়েও থাকতে পারলো না উপদেষ্টা মণ্ডলীতে, তাকে বলেছে রিজাইন করতে। দেখুন
কি বলছে? দ্য ইউএস গভর্নমেন্ট পোস্ট ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার মাহফুজ আলম অ্যান্ড লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া টু রিজাইন, যে রিজাইন করে দিন। আপনাদের চাইছে না কেউ। কে চাইছে না? বিএনপি চাইছে না। কে চাইছে না? জামাত চাইছে না, আসলে এনসিপিও চাইছে না। বুঝতে পারছেন? গৃহযুদ্ধ লেগে গেছে, গৃহযুদ্ধ লেগে গেছে। এবার দেখুন, চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হচ্ছে, চট্টগ্রাম বন্দর বিলিয়ে দিচ্ছে, বলেছিলাম না? এবার প্রমাণ দিচ্ছি। প্রথম আলো করেছে খবর। কে ইনি? বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম সম্পাদক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক। তিনি লিখেছেন 25শে অক্টোবর এই খবরটি, তার নিজের মতামত প্রকাশ করেছেন। কি বলেছেন? যে চট্টগ্রাম বন্দর আমাদের সোনার ডিম পাড়া রাজহাঁসটি আজ কোথায়? কোথায়? কার হাতে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? চট্টগ্রাম বন্দরে কি আর বাংলাদেশিরা যেতে পারবে? দেখুন, আমাদের দেশেও কিছু আলামত আমরা এর মধ্যে দেখতে শুরু করেছি। 15ই অক্টোবর থেকে বর্ধিত হারে মাশুল আদায় শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। এক লাফে 41% বেড়েছে বন্দরের বিভিন্ন সেবার মাশুল। অর্থনীতি তলানিতে, তাই আর কি উপায়? মাশুল তো বাড়াতেই হবে। চট্টগ্রাম বন্দরের মাশুল বেড়ে গেছে, একসঙ্গে 41% বেড়ে গেছে। বছরে 2000 কোটি টাকার বেশির মুনাফা করার পরও, বুঝতে পারছেন, গত বছরে মানে 2025-26 এই অর্থবর্ষে 2000 কোটি টাকা বেশি মুনাফা করেছে। মানে আগে যত করতো তার চেয়েও 2000 কোটি টাকা বেশি মুনাফা করেছে এই চট্টগ্রাম বন্দর থেকে। তারপরেও এই মাশুল বৃদ্ধি, তাও 41%, এটা ব্যবসায়ীদের স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করে তুলেছে। কে বলছেন? বিশ্বজিৎ চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক। আরও বলছেন তিনি, দেখুন, তবে বন্দর ব্যবহারকারীরা বলেছেন বিদেশি অপারেটরদের সুবিধা দেওয়ার জন্যই আগেভাগে মাশুল বাড়ানো হচ্ছে। বুঝতে পারছেন? মাশুল বাড়ানোর পেছনে আসল কারণ কি? আসল কারণ কি ধরে নিয়েছেন বিশ্বজিৎ বাবু, ধরে নিয়েছেন। তিনি লিখছেন, অর্থাৎ বিদেশি অপারেটর এসে যেসব উদ্যোগ নিলে প্রশ্নের সম্মুখীন হতো তার অনেকটা আগেভাগে সরকারই সামলে নেওয়ার চেষ্টা করছে। এভাবেই হয়তো শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারটাও জায়েজ করার চেষ্টা হবে। এরপর কি হবে? আগে মাশুল বৃদ্ধি হলো, এবার বিদেশিদের কাছে বন্টন করে দেওয়া হবে বিভিন্ন সেক্টর। চট্টগ্রাম বন্দরে যে 4টি আছে সেক্টর, প্রত্যেকটা সেক্টরই বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সেক্টর। এই খবরটা গিয়ে পড়ুন, এই হেডলাইন দিয়ে সার্চ করুন, গিয়ে খবরটি পড়ুন, তাহলে যে দেখতে পারবেন পুরো রিপোর্টটি আপনি দেখতে পাবেন যে কোন কোন জায়গা কোন কোন দেশের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে। ঠিক আছে? একটা দুটো নয়, বেশ কয়েকটি দেশের হাতে যাচ্ছে, বেশ কয়েকটি। আচ্ছা, এরপর কি হবে বললাম? এরপর হবে যে শ্রমিক ছাঁটাই হবে, যারা অলরেডি সেখানে কাজ করছে তাদেরকে এবার বাদ দিয়ে দেওয়া হবে। আবার সেটাও জায়েজ হয়ে যাবে, সেটাও বলবে তো আইনিভাবে যা হচ্ছে, এটা তো বেআইনি কিছু নয়। বুঝতে পারছেন? আচ্ছা, সব মিলিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরকার একটি অসম চুক্তির দিকে যাচ্ছে বলে মনে করেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের ব্যক্তিরা। কেউ নেই, কেউ নেই ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে। না চট্টগ্রাম বন্দরের ব্যবসায়ীরা রয়েছে, না শ্রমিক সংগঠন রয়েছে, না সেখানকার নাগরিক সমাজ রয়েছে। বুঝতে পারছেন? কেউ নেই। গৃহযুদ্ধ তো অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ, সেখানে চলছে এই মুহূর্তে বর্তমান। আর সেখানে শেখ হাসিনার কোনো প্রভাব নেই। দেখুন, এদিকে কয়েকদিন আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, 3 নম্বর জেটি কাস্টমস মোড়, সল্ট গোলা ক্রসিং সহ বন্দর এলাকায় যে কোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের সভা সমাবেশ, মিছিল ইত্যাদি 1 মাসের জন্য মানে 11ই নভেম্বর থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। 11ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত এই সময়ে যা হওয়ার হয়ে যাবে, এই 1 মাসে যা হওয়ার হয়ে যাবে। তারপর আপনি এই তো এখন তো যেতে বারণ করছে, বলছে সেখানে মিটিং মিছিল করবে না, ভয়ে আছে যদি বিক্ষোভ হয়। অলরেডি তো বিক্ষোভ হচ্ছে, সেখানকার বাসিন্দারা বিক্ষোভ করছে যে কেন চট্টগ্রাম বন্দর বিদেশির হাতে তুলে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন গৃহযুদ্ধ কীভাবে লাগছে, কে লাগাচ্ছে, পরিষ্কার হচ্ছে কি? আচ্ছা, এবার এই 1 মাস সময় দেওয়া হয়েছে, এই 1 মাসের মধ্যে আপনি সেখানে কোনো রকম মিটিং করতে পারবেন না, কোনো রকম মিছিল করতে পারবেন না। মিটিং, মিছিল এবং সমাবেশ কিচ্ছু করা যাবে না, সেখানে 5 জনের বেশি মানুষ যেতেই পারবে না। আর কি করবে সেই সময়? এই 1 মাসেই খেল হয়ে যাবে, যা খেলা এই 1 মাসেই খেলে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর
আপনি বাংলাদেশি হয়েও চট্টগ্রামের বাসিন্দা হয়েও আপনি চট্টগ্রাম বন্দর এলাকায় যেতে পারবেন না। ডিসেম্বরের মধ্যেই এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হবে। তার আগে যাতে কোনো প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত হতে না পারে তা নিশ্চিত করতে চায় পুলিশ। প্রথম আলোর যুগ্ম সম্পাদক বলছেন এই কথা। জানি না সরকারের দৃঢ় কিংবা একগুঁয়ে সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুরের চেয়েও বড় ও অর্থনৈতিক সমৃদ্ধ হয়ে উঠবে কিনা। তিনি আশঙ্কা প্রকাশ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছেন যে আমি সিঙ্গাপুরের মতন বানিয়ে দেবো চট্টগ্রাম বন্দরকে, গোটা বিশ্ব তাকিয়ে থাকবে চট্টগ্রামের দিকে। 2006-এও বলেছিলেন তিনি একবার চট্টগ্রামে গিয়ে, এই প্রতিবেদনেই পেয়ে যাবেন। 2006 সালে তিনি সেখানে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে আমি যখন ক্ষমতায় আসব, মনে নেই? তার পরে পরই তো একটা রাজনৈতিক দল করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে দলের এখন চিহ্ন মাত্র নেই। কিছুদিন চলেছিল আর চলেনি, কেউ যোগই করেনি ওই দলে। হাসিনাকে বিট করতে চেয়েছিলেন, সাধারণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারেনি, তাই আজ এই ষড়যন্ত্র। আর এখন কি করছে? হাসিনাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার জন্য, এসকেলেট করার জন্য তাকে ফাঁসির সাজা দেওয়া হবে, এমনটাই মতলব করা হচ্ছে। আইসিটিতে সেই সমস্ত তথ্য প্রমাণ দেওয়া হচ্ছে, সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হচ্ছে বিচারকের সামনে, বিচারপতির সামনে। কি বলছেন ইনি? যে আমি জানি না চট্টগ্রাম সিঙ্গাপুরের মতন হবে কি না, কিন্তু সোনা ডিম পাড়া রাজহাঁসের প্রতীকী গল্পটির মতো করুণ পরিণতি অপেক্ষা করছে না তো আমাদের জন্য? শুনুন বাংলাদেশবাসী, চট্টগ্রাম বন্দর যা আছে ঠিক আছে, বুঝতে পারছেন? গত 1 বছরে হাসিনা সরকার চলে যাওয়ার পরেও 2000 কোটি টাকার বেশি মুনাফা হয়েছে এই চট্টগ্রাম বন্দরে। আর সেই চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। যেই চট্টগ্রাম বন্দরে সরকারি খাত থেকে টাকা নিয়ে উন্নয়ন করা হয়েছে, পুরো সাজিয়ে দেওয়া হয়েছে, আর এখন কেন সেই চট্টগ্রাম বন্দর আপনি বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন? সেখানকার সাধারণ মানুষরা গিয়ে বিক্ষোভ করছে। বুঝতে পারছেন গৃহযুদ্ধটা কিভাবে লাগছে? শেখ হাসিনা লাগাচ্ছেন না। এবার দেখুন বিবিসি বাংলারই খবর যে এইভাবে ব্যবসায়ীরা কতদিন থাকবে। এই তো আগের স্লাইডেই লিখেছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক যে এইটা ব্যবসায়ীদের স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করে তুলেছে, আর সেই কারণে ব্যবসায়ীরা বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে। যাদের একটু বেশি পয়সা আছে তারাই বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে। আর তাতে কি হচ্ছে? বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে দেখুন। খেলাপি ঋণ রেকর্ড ছাড়িয়েছে, পলাতক অনেকে, আদায় হবে কিভাবে? সব ব্যবসায়ীরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এদিকে লোন নিয়ে রেখে দিয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছে, বুঝতে পারছেন? গ্রামীণ ব্যাংক থেকেও হয়তো লোন নিয়েছে, আপনি খোঁজ করলে দেখতে পাবেন, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবার দেখুন একটা পরিসংখ্যান আপনাদের দেখাচ্ছি, বিবিসি বাংলা এই খবরটা করেছে। বাংলাদেশে খেলাপি ঋণ কত? বলছে বাংলাদেশে 2009 সালে দেশটিতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা, মানে 22,000 কোটি বাংলাদেশি টাকা, ঠিক আছে? আচ্ছা, 2024 সালের জুনে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 2,11,000 টাকা। বুঝতে পারছেন? 2,11,000 টাকা। আচ্ছা, আর 2025 সালের জুন নাগাদ খেলাপি ঋণ গিয়ে ঠেকেছে, এটা কবে? 2024 সালের জুন, তখনও হাসিনা সরকারে। আচ্ছা, এটা হচ্ছে 2025 সালের জুন, মানে হাসিনা চলে যাওয়ার প্রায় 10 মাস পেরিয়ে গিয়েছে। তখন মাত্র 10 মাস, মাত্র 10 মাস। দেখুন অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছেছে, 5,30,000, 5,30,000, যেটা ছিল 211 সেটা হয়ে গেল 530, দ্বিগুণেরও বেশি। বুঝতে পারছেন? দ্বিগুণেরও বেশি। এবার দেখুন 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে রেকর্ড পরিমাণে, কতটা? 3,19,000, ঠিক আছে? 3,19,000। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে গত কয়েক মাসে খেলাপি ঋণের পরিমাণ 5,30,000 কোটি টাকা থেকে বেড়ে 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মানে এই যে 5,30,000 আছে সেটা এবার হয়ে যাবে 6 লাখ, মানে 6 লাখও পেরিয়ে যাবে, 6 লাখও পেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে বাংলাদেশ? কোথায় যাচ্ছে? কারা করছে এই ঋণ খেলাপ? তাদেরকে খুঁজে বার করুন। কেন দেশ ছাড়ছে ব্যবসায়ীরা? কি তাদের সমস্যা? সরকারের সঙ্গে বসে আলোচনা করুন। আর আপনি হাসিনার বিচার করছেন, আপনার বিচার কে করবে?
দেখুন, সে হিসেবে দেশটির মোট ঋণের 33%-রও বেশি খেলাপি হয়ে গেছে। মানে যদি আপনি 100% টাকা, মানে এই 100 টাকা নিয়ে আপনি দেশ চালাতে শুরু করেন, এই টাকাটা আপনার কাছে আছে, পরদিনই দেখলেন, মানে 10 মাসও বেরোয়নি, পরদিনই দেখলেন আপনার এখান থেকে 33 মাইনাস হয়ে গেছে, পড়ে থাকলো 67। বুঝতে পেরেছেন কত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে টাকা? ব্যাংক থেকে লোন নিচ্ছে, তারপর সেই ব্যবসায়ী আর বাংলাদেশে নেই, ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বুঝতে পারছেন? এরকম বাংলাদেশের খেলাপি ঋণ 2025 সালে জুনে 5,30,000 কোটি টাকা ছাড়িয়েছে। এই ছবিটাও, এই যে এই ছবিটা বাংলাদেশি মুদ্রার টাকা ছবি, এই ছবিটাও বিবিসি বাংলা থেকে নেওয়া। এবার আর একটা জিনিস আপনাদের ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি যে গৃহযুদ্ধটা কোথায় গিয়ে ঠেকেছে। বুঝতে পেরেছেন? আমি বিএনপি, জামাত, এনসিপি এদের কথা আপনাদের সবসময় বলি, কিন্তু আজকে আরও দুটো পলিটিক্যাল পার্টির কথা আপনাদের বলবো বাংলাদেশের, এবং খুব পুরনো পলিটিক্যাল পার্টি। তারাও এই ইউনূস সরকারকে বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না। এর আগেও তো বিভিন্ন মহল থেকে উঠে এসেছে যে এই ইউনূস সরকার সরাও, এই অন্তর্বর্তী সরকার দরকার নেই, তাহলে নির্বাচন করাতে হবে। আর নির্বাচন করাতে গেলে বাংলাদেশের যে সিস্টেম ছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসে বসানো, সেটা করুন, সেটা করুন। সেই দাবি আরও জোরালো হচ্ছে, আরও জোরালো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ বিশ্বাস করছেন না। দেখুন, বাংলাদেশ পার্টি ফ্ল্যাগস কনসার্ন ওভার হোল্ডিং ফেয়ার পোলস আন্ডার ইউনূস লেড ইন্টারিম গভর্নমেন্ট। যে ইউনূস থাকলে কোনো দিনও স্বচ্ছ ভোট হবে না, স্বচ্ছ নির্বাচন বাংলাদেশে সম্ভবই নয়, নির্বাচনই হবে না আবার স্বচ্ছ। বুঝতে পেরেছেন? এই আশঙ্কা কারা প্রকাশ করছে? কারা? কোনো ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি নয়। দেখুন, ইন এসকেলেটিং পলিটিক্যাল টেনশনস অ্যাহেড অফ নেক্সট ইয়ার্স ইলেকশন, আমার বাংলাদেশ এবি পার্টি চেনেন তো নিশ্চয়ই, সবাই চেনেন। বাংলাদেশি হলে আপনি চিনবেন এই দলকে, কারণ এই দল বাংলার হয়ে কাজ করে, বাংলাদেশের হয়ে কাজ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আমেরিকার হয়ে কাজ করে না, চীনের হয়ে কাজ করে না। দেখুন কি বলছে এই এবি পার্টি, অন ফ্রাইডে কোশ্চেনড দ্য ইম্পার্সিয়ালিটি অফ মোহাম্মদ ইউনূস লেড ইন্টারিম গভর্নমেন্ট, এক্সপ্রেসিং ডাউট দ্যাট ইট ক্যান এনশিওর ফেয়ার পোলস। যে এই ইনি সরকারে থাকলে কোনো দিনও একটা ফেয়ার পোলস হবে না, তাহলে কি করতে হবে? এনাকে সরাতে হবে, সরিয়ে দিন। ডিউরিং এ মিডিয়া ইন্টারাকশন ইন জেনাদিয়া ডিস্ট্রিক্ট, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু accused the interim government of trying to please different groups at different times, saying it is now disoriented amid pressure from certain political parties. বিএনপি এসে বলছে যে দাদা আপনার যে ওই উপদেষ্টা আছে ও কিন্তু ভালো নয়, ওর সঙ্গে কিন্তু আওয়ামী লীগ যোগাযোগ করছে। আচ্ছা তাই? ডক্টর মোহাম্মদ ইউনূস শুনে নিয়েছে, আচ্ছা এসে বলছে দাদা আপনাকে না রিজাইন করতে হবে। আচ্ছা জামাত এসে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, দাদা ও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে। ও তাই? আচ্ছা ঠিক আছে। পরের দিন গেল ওর কাছে গিয়ে, আপনাকে আর রাখা যাবে না, আপনাকে না রিজাইন করতে হবে। এইভাবে তো চলছে সরকার, যে যা বলছে সব ঢুকিয়ে নিচ্ছে মাথায়, নিজস্ব কোনো বুদ্ধিশুদ্ধি নেই। অ্যাকচুয়ালি এসছেই তো পরের টাকায়, এসছেই তো অন্যের ফান্ডে। আইআরআই কি, এইটা আমি আগেও খোলসা করেছি, আগেও আমাদের রণক্ষেত্রের একটি এপিসোডে এটা নিয়ে খোলসা হয়েছে। আমি কথা দিলাম আরও একবার এটা নিয়ে আপনাদের সামনে আসব এবং বোঝাবো যে কিভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। আসলে কি গণ অভ্যুত্থান সেটাও বোঝাবো। এটা গেল এবি পার্টির কথা। এবার দেখুন বাংলাদেশ জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিকেও অনেকে চেনেন, সবাই চেনেন, জেপি অনেক দীর্ঘদিনের পার্টি। কোশ্চেন ইন্টারিম গভর্নমেন্টস নিউট্রালিটি ডিম্যান্ডস কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশন। এটা ডিরেক্ট বলে দিয়েছে ইউনূস হাটাও, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসো, আমার দরকার নেই এইসব ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসো। ইউনূস থাকলে কোনোদিনও নির্বাচন হবে না। কারা বলছে? বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক পার্টিরা বলছে। দেখুন, ইন বাংলাদেশ দ্য জাতীয় পার্টি জেপি অন থার্সডে শার্পলি ক্রিটিসাইজড দ্য ইন্টারিম গভর্নমেন্টস impartiality and called for it to be replaced by a caretaker style administration ahead of the next general election. মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তারা বিশ্বাস করছেন না।
তারা বিশ্বাস করছেন না। তারা বলছেন যদি সত্যি ইলেকশন করাতে হয়, সত্যি জাতীয় নির্বাচন করাতে হয়, তাহলে এনাকে আগে হাঁটান, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসুন, যেমনটা হয় বাংলাদেশে। সংবিধান মেনে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করুন, তারপর সেই সরকার নির্বাচন কন্ডাক্ট করুক। অ্যাড্রেসিং এ পাবলিক গ্যাদারিং অ্যাট দ্য পার্টির সেন্ট্রাল অফিস ইন ঢাকাস কাকরেল area, JP chairman Ghulam Muhammad Qadir said the interim government has lost its neutrality over the past year and therefore cannot oversee the forthcoming polls in a fair manner. কারণ ইউনূস সরকার নিরপেক্ষতা হারিয়েছে, তিনি এক শ্রেণীর হয়ে কাজ করছেন। বিএনপি, জামাত, এনসিপি যা বলছে তাতেই তিনি হ্যাঁ করে দিচ্ছেন, তার মধ্যে কোনো নিরপেক্ষতা নেই। পার্বত্য চট্টগ্রাম জ্বলছে, চট্টগ্রাম বিক্রি হয়ে যাচ্ছে, কক্সবাজার কতদিন আছে কেউ জানে না, সেন্ট মার্টিনে আপনি যেতে পারেন না। বুঝতে পারছেন বাংলাদেশের কি অবস্থা এই মুহূর্তে? আর উনি হাসিনার বিচার করছেন, আরে হাসিনার হয়ে কোর্টরুমে যে আইনজীবী সওয়াল করছেন যারা, তাদের মধ্যেই একজন বলেছেন যে হাসিনা দেশ ছেড়ে পালায়নি, তাকে চলে যেতে বলা হয়েছিল, দেশ ছাড়তে বলা হয়েছিল। বুঝতে পারছেন? তখনও হাসিনা বলেছিলেন যে আমি এখানেই থাকব, আসুক বিক্ষোভ, আসুক জনতা, আমি তাদেরকে বুঝে নেব, তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো। না, সেনাবাহিনীকে অন্য দিক দিয়ে ইনফরমেশন পাঠানো হয়েছিল যে হাসিনাকে চলে যেতে বলুন, না হলে এই বিক্ষোভ আরও হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে হাসিনা থাকাকালীন। হত্যার ছক কষা হয়েছিল, আর সেটা পারেনি হাসিনা, তার আগেই এসকেলেট হয়েছেন। আর এখন কিভাবে হাসিনাকে দুনিয়া থেকে সরানো যায় সেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র এখনো বিদ্যমান। কতদিন চলবে এই ষড়যন্ত্র? বাংলাদেশবাসী কিন্তু সব বুঝতে পারছে, সব। দেখুন নোয়াখালীতে কি হচ্ছে, দেখুন তিস্তা জলবন্টন চুক্তি ভোটের আগেই চাইছে, ভোটের আগেই মাস্টার প্ল্যান করুন। পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? অন্যদিকে মানবাধিকার, যে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা, তাদের যে আহ্বান, তাদের যে পরামর্শ, সেই পরামর্শ মানতে পারবেন? কোথায় যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এত অত্যাচার করার পর জান্নাতে কি স্থান হবে, নাকি শেষ গন্তব্য হবে জাহান্নাম? দেখতে থাকুন আপনারা, আমরাও সেদিকে নজর রাখছি। কমেন্ট করুন, আপনাদের মতামত জানান এবং ছড়িয়ে দিন এই তথ্য নির্ভর বিশ্লেষণটি আপনার বন্ধুবান্ধব এবং কাছের মানুষের সঙ্গে, অনেকের কাছে, প্রত্যেকের কাছে পৌঁছে দিন, আপনার চেনা পরিচিতদের কাছে এই ইনফরমেশন যা আপনাদের কাছে তুলে ধরলাম। এখনকার মতন এই পর্যন্ত। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র।